বাংলাদেশি বিনিয়োগে কাতারে ব্যবসায়ীদের প্রতি ডক্টর ইউনূসের আহ্বান, দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার প্রতিশ্রুতি। আওতার মধ্যে থাকা প্রয়োজনীয় সংস্কার ইসি নিজেই করবে জানালেন সিইসি। সহযোগিতার আশ্বাস অস্ট্রেলিয়ার। বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, বাতিল করা হয়েছে ঠিকাদারের লাইসেন্স। এবং পোপ ফ্রান্সিসের মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। কাতারে ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দেশটির রাজধানী দোহায় দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এই আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে নানা পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতিতে কাজ করছে। বাতেন বিপ্লবের রিপোর্ট। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে 4 দিনের সফরের শেষ দিনে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে নরওয়ের টেলিনর কোম্পানিটি সবচেয়ে লাভজনক প্রকল্পে পরিণত হয়েছে, যদিও তাদের বিনিয়োগে রাজি করাতে কষ্ট হয়েছিল। বাংলাদেশে বিনিয়োগের এখনই সবচেয়ে উপযুক্ত সময় বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। Bangladesh itself is the 8th largest population in the whole world. Just a tiny little country. Enormous number of population. So if you look at population as a market, Bangladesh alone is a big market. অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান জানান, অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন বাংলাদেশে মোট ঋণের পরিমাণ ছিল $3.2 বিলিয়ন। এখন তা কমে দাঁড়িয়েছে 600 মিলিয়নে। এর মধ্যে কাতার এনার্জির বকেয়া $254 মিলিয়ন, যা বুধবারের মধ্যে সম্পূর্ণ পরিশোধ হয়েছে। Bank says, no, you touch money. This is your money. We give it to you to start business. And have you ever heard bank lending money $5, $10? তিনি জ্বালানি নিরাপত্তা ও উন্নত অবকাঠামোগত পরিকল্পনার কথাও তুলে ধরেন, যা কাতারের জন্য সুফল বয়ে আনবে। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী দেশটির বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশের বিনিয়োগ সুযোগ ও সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম তুলে ধরেন। It became the largest telephone company ever, reaching out to the people everywhere, led by poor women. We call them telephone ladies. অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন। এতে সমাপনী বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বজ্র তৈরি করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বাংলাদেশ সময় দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ে B239 মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ডক্টর ইউনূস বলেন, আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী। এই সভ্যতা শুধু বিশ্বজুড়ে বজ্র তৈরি করেছে, একসময় যা সবকিছু বিনাশ করবে। পরে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। যে কাজগুলো দ্রুত করা প্রয়োজন এবং কমিশনের ক্ষমতার মধ্যে আছে সেগুলো নিয়ে কাজ করছে ইসি। রাজনৈতিক বিষয়গুলো ঐক্যমত কমিশনের মাধ্যমেই সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। সিসি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইলি। তিনি বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসির সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন হাই কমিশনার।
রানা প্লাজা ধসের একযুগেও দুর্ঘটনায় আহতদের পুনর্বাসন করা হয়নি। নিহতদের স্বজনরা বুঝে পায়নি ক্ষতিপূরণ। তাই তো বছর ঘুরে এই দিনটি ফিরে আসলেই বিধ্বস্ত ভবনের সামনে ভুক্তভোগীদের আহাজারি দেখা যায়। নানা দাবিতে নিহতদের স্বজন ও আহতরা আন্দোলন করলেও ঠিক কবে তা পূরণ হবে সেটি জানে না কেউ। বাতেন বিপ্লবে আরও একটি রিপোর্ট। 23 এপ্রিল সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করে নিহতদের স্মরণের মধ্য দিয়ে শুরু হয় রানা প্লাজা দুর্ঘটনার এক যুগের দুঃসহ স্মৃতির মন্থন। 24 এপ্রিল বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে নিহতদের স্বজন ও আহতরা সহ গার্মেন্টসের শ্রমিকরা রানা প্লাজার সামনে অবস্থিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় আহতরা তাদের অধিকার আদায়ে গণমাধ্যমের সামনে নানা দাবি তুলে ধরেন। এভাবেই বছরের পর বছর রানা প্লাজা ট্র্যাজেডির এই দিনটি কাটছে এ সকল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে, কিন্তু তাদের দাবি এখনো অধরাই রয়ে গেছে। শ্রমিক সংগঠনগুলো বলছে বহির্বিশ্ব থেকে আসা সামান্য কিছু সহায়তা দিয়ে সরকার দায় সেরেছে, সহযোগিতার হাত বাড়িয়েছে দাবি করলেও বাস্তবে এই আর্থিক সহযোগিতা সরকারের পক্ষ থেকে নয়, বরং বহির্বিশ্বের বিভিন্ন সংস্থার বলে দাবি ভুক্তভোগীদের। এই শ্রমিকের জীবনের দাম আছে। আপনারা রাস্তায় নামিয়ে দিয়েছেন, তাদের দেখার কেউ নেই, তাদের পাশে থাকার কেউ নেই। 2013 সালের 24 এপ্রিল সকাল 8:45 সাভার বাস স্ট্যান্ডের রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এই দুর্ঘটনায় 1175 জন শ্রমিক নিহত এবং 2000-এরও বেশি মানুষ আহত হয়। এছাড়াও নিখোঁজ রয়েছে 999 জন শ্রমিক। এ ঘটনায় পঙ্গুত্ব বরণ করে 1169 জন শ্রমিক। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একই সঙ্গে বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি। বেলা 11:30টার পর নিজের ফেসবুকে দেওয়া পোস্ট ব্যবহার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। ফেসবুকে আসিফ জানান, স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবার পরিচয় ব্যবহার করে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে সন্তান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর তার বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলেও জানান উপদেষ্টা আসিফ। ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি টেস্টের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আজ থেকে 3 দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ। বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এ উপলক্ষে আজ থেকে শনিবার পর্যন্ত বাংলাদেশ সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনিমিত থাকবে এবং তার বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা আয়োজন করা হবে। গত 21 এপ্রিল সকালে ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মৃত্যুবরণ করেন পোপ ফ্রান্সিস। তার বয়স হয়েছিল 88 বছর। এক যুগের বেশি সময় ক্যাথলিক চার্চের প্রধান যাজক হিসেবে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এদিকে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার থেকে রোম যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আদালতে দাঁড়িয়ে হুমকি থামকি দেওয়া দেশের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। জানান, হাসিনার দোসররা এই আদালতে আচরণের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করেছেন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, আমরা চলে যাচ্ছি পরের সংবাদে।
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন কিছুটা স্বস্তির দিকে হাঁটছে দেশ, তখন একটি মহল দেশকে অস্থিতিশীল করতে এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চক্রান্ত করে যাচ্ছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই যে পলক হাসিনার মন্ত্রী ছিল, সেই তো আদালতে বলেছে সে সহ অনেকেই একটি জায়গায় ছিলেন, প্রশাসনের ছত্রছায়ায় ছিলেন। তাকে গ্রেপ্তার করে নিয়ে এসছে এবং আরগুলার খবর নাই, পরে জানা গেছে তারা দেশের বাইরে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতায় তারা এই সুযোগ পেয়েছে। হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি দামকি দিচ্ছেন, হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। দল হিসেবে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বিএনপির অবস্থানের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, বিএনপি নৈরাজ্যে বিশ্বাস করে না। এটা তো দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা তো দল হিসেবে যদি সেটা প্রতিহত করতে যাই একক দেশে, সেটা তো হবে একটা গুন্ডামি। সেটা আমরা করব কেন? সেটা তো সরকার করবে। সরকারের আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা করবে। যখন দেখব আমরা আক্রান্ত হচ্ছি, তখন সেটা দলীয় প্রস্তুতির বিষয় রয়েছে। আমরা আক্রান্ত হচ্ছি বটে। কিভাবে দেশ এবং প্রশাসন চলছে এ ব্যাপারে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, এসব মোকাবেলা করা সরকারের দায়িত্ব। অনেক টাকা পাচার করেছে, কিছু টাকা তো রয়ে গেছে। এগুলো দিয়েই তারা বিভিন্ন ধরনের খুনে বাহিনী, ভাড়াটিয়া বাহিনী তারা তৈরি করে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে সারা বাংলা প্রসঙ্গ। কক্সবাজার শহরের বাঁকখালী নদী দখল ও দূষণ বন্ধ করা সহ নৌবন্দর স্থাপনের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন সরকারের 2 উপদেষ্টা। সকালে তারা শহরের কস্তুরাঘাট ও পেশকার দখল হয়ে যাওয়া নদীর পাড় দেখেন। পরে নৌ উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন ও বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, এখানে নৌবন্দর হওয়ার মতো পরিবেশ এখনও হয়নি। নদীর জায়গায় ঘরবাড়ি ও বিভিন্ন অবৈধ স্থাপনা হয়ে গেছে। এই নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছেন। এদিকে বেলা 11:30টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটি এর ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম সি ট্রাক ছেড়ে যায় মহেশখালী উদ্দেশ্যে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হয় এ সেবার উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করার জন্য ৬ষ্ঠবারের মতো KSRM অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস বেস্ট আন্ডারগ্র্যাজুয়েট থিসিস অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে। সকালে রাজধানীর আগারগাঁয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস মিলনায়তনে KSRM ও IB যৌথ সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন IAB সভাপতি স্থপতি ডক্টর আবু সাইদ এম আহমেদ। প্রতি বছরের মতো এবারও দেশের 3 জন উদীয়মান মেধাবী স্থপতিকে সম্মাননা দেওয়া হবে। দেশের শীর্ষস্থানীয় ইস্পাত শিল্প প্রতিষ্ঠান KSRM ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশে আয়োজন করে। কিশোয়ান গ্রুপের আয়োজনে এসো মাতি প্রাণের উল্লাসে এই প্রতিপাদ্য নিয়ে নববর্ষ উদযাপন সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নাটোরের অবসর বাংলো বনলতা পার্কে খেজুরতলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া হাজী মোহাম্মদ জয়নাল আবেদিনের কমার্স কলেজের অধ্যক্ষ বাচিক শিল্পী ও রোটারি ক্লাব অব বগুড়া পাস্ট প্রেসিডেন্ট সুলতানা পারভিন শ্রাবণী। বিশেষ অতিথি ছিলেন FNA গ্রুপের চেয়ারম্যান সাভিয়া আলম, বনলতা গ্রুপের চেয়ারম্যান নাহিদ পারভিন, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড ও পায়োনিয়ার শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পারভেজ, FNA গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি শরীফুল আলম তারেক এবং কিষান উড চিপসের চেয়ারম্যান পারভিন আক্তার চৌধুরী সহ অনেকে।
দেশের সামগ্রিক পর্যটন শিল্পের উন্নয়নে অ্যাডভেঞ্চার অব গলফ ট্যুরিজমকে গুরুত্ব দিয়ে তরুণদের সম্পৃক্ত করতে অ্যাডভেঞ্চার এবং গলফ ট্যুরিজম প্রচারে যুবকদের অংশগ্রহণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা ক্লাবে বাংলাদেশ অ্যাডভেঞ্চার ট্যুরিজম অ্যাসোসিয়েশনের এবং বারবার যৌথভাবে এই সেমিনারে আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সাইমা শাহিন সুলতানা এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম এনডিসি। সভাপতিত্ব করেন অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ট্যুরিজমের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ। অ্যাভিয়েশন দিছিল কিন্তু বলছেন তোমার লোকরা অন্য ক্লাবে যেতে পারবে না, 36 পার করতে হবে। আমি 36 পার করার পর চেক দেওয়ার পরে ওটা বেশ দেরি হচ্ছে, কিন্তু উনি যাওয়ার পরই এটা হয়ে গেছে। ট্যুরিজমকে আমি আসলে দেখি একটা ইকোনমিক গ্রোথ সেক্টর হিসেবে। আমি খুব পছন্দ করি যে কেউ যদি সমালোচনা করে, কেউ যদি জানায়, কারণ যদি আমরা সমালোচনাটা না শুনি, না অ্যাকসেপ্ট করি, আমি তো গাইডলাইন পাবো না। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বাংলাদেশে বিনিয়োগে কাতারে ব্যবসায়ীদের প্রতি ডক্টর ইউনূসের আহ্বান, দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার প্রতিশ্রুতি। আওতার মধ্যে থাকায় প্রয়োজনীয় সংস্কার ইসি নিজেই করবে জানালেন সিসি, সহযোগিতার আশ্বাস অস্ট্রেলিয়ার। বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, বাতিল করা হয়েছে ঠিকাদারি লাইসেন্স। এবং পোপ ফ্রান্সিসের মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ, অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।